হ্যাঁ, ঠিক আছে, তো আমরা আজকে ক্লাস শুরু করি। তো আজকে আমরা প্রসেসের দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে প্রসেস ক্রিয়েশন এন্ড প্রসেস টার্মিনেশন। তো প্রসেস ক্রিয়েশন এন্ড প্রসেস টার্মিনেশনের জন্য আমাদের যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে সিস্টেম কল। তো সিস্টেম কল হচ্ছে এমন কিছু ফাংশন কল যেটার ইমপ্লিমেন্টেশন অলরেডি অপারেটিং সিস্টেমে ইমপ্লিমেন্টেড থাকে। ঠিক আছে, যে সিস্টেম কলের ইমপ্লিমেন্টেশনটা আমাদের নিজেদের করা লাগে না, সেটা অলরেডি আমার অপারেটিং সিস্টেম সে নিজে থেকেই সেই সিস্টেম কলটা ইমপ্লিমেন্ট করে রাখে। সো দেন সিস্টেম কলে আমরা এখানে টু টাইপস অফ সিস্টেম কল দেখবো, একটা হচ্ছে প্রসেস ক্রিয়েশনের জন্য সিস্টেম কল থাকে, প্রসেস স্টার্ট করার জন্য সিস্টেম কল থাকে। এরকম মাল্টিপল টাইপস অফ সিস্টেম কল হইতে পারে। তো সেটা নিয়ে বিস্তারিত আমরা মানে আগের একটা রেকর্ডিং দেওয়া আছে, সেগুলো একটু বলা আছে। তো আমি সেটাই যাই, টাইম নষ্ট করবো না। আমি আজকে সরাসরি যেটা করবো যে প্রসেস ক্রিয়েশন আমি যখন করি তখন যেটা হয়, প্রসেস ক্রিয়েশনের জন্য যে সিস্টেম কলটা ইউজ করি সেটা হচ্ছে ফর্ক। ফর্ক নামে একটা সিস্টেম থাকে, যেটা হচ্ছে আমি প্রসেস যখন আমি ক্রিয়েট করি তখন আমি এই ফর্ক এই সিস্টেম কলটা ইউজ করি। তো যেটা হয়, আমার যে কোডটা আসলে ফর্কটা এক্সিকিউট করবে, লাইক যে প্রসেসটা, লাইক আমার এই প্রসেস P1 সে যদি ফর্ক কল করে তাহলে যেটা হবে, সে তার আইডেন্টিক্যাল টোটালি আইডেন্টিক্যাল আরেকটা প্রসেস ক্রিয়েট করবে। ঠিক আছে, সো প্রসেস P1 সে যদি ফর্ক কল করে তাহলে সে তার টোটালি আইডেন্টিক্যাল আরেকটা প্রসেস ক্রিয়েট, এন্ড যেটা হবে যে প্রসেস P1 কে আমি বলবো প্যারেন্ট, যে হচ্ছে ফর্কটা কল করছে, এন্ড প্রসেস যে P2 যেটা আমার এই ফর্ক করার কলে ক্রিয়েট হবে তাকে আমি বলবো হচ্ছে চাইল্ড। এইগুলো হচ্ছে বেসিক্যালি আমার একদম মূল বেসিক পড়াশোনা। আচ্ছা, সো দেন এই দুই জিনিস টার্মিনোলজির সাথে পরিচিত হওয়ার পর আমাদের আরেকটা জিনিসের সাথে পরিচিত হবে। লাইক আমার, এবার আমি একটা প্রসেস ক্রিয়েট করতেছি, লাইক আমার প্যারেন্ট সে হচ্ছে একটা প্রসেস চাইল্ডকে ক্রিয়েট করতেছে। বাট কথা হচ্ছে যে প্যারেন্টের কাছে যে রিসোর্স গুলো ছিল, লাইক প্যারেন্টের কাছে রেজিস্টার থাকবে, যে প্রসেস কন্ট্রোল ব্লকে যে জিনিসগুলো ছিল, যে কিছু রেজিস্টার, কিছু আমার স্ট্যাকে কিছু জিনিস থাকবে, কিছু হিপে কি আছে সেগুলো থাকবে, সেই জিনিসগুলা আ- তো থাকলো। দেন আমার আমার যে চাইল্ড হবে, চাইল্ডেও আসলে কি টাইপ রিসোর্স আমি অ্যালোকেট করবো এটা। সো এইটার মানে আনসার হচ্ছে যে প্যারেন্টে যা যা থাকবে চাইল্ডে টোটালি সবকিছুই কপি হবে। ঠিক আছে, এইটা আমরা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে প্যারেন্টে যা কিছু থাকবে চাইল্ডে টোটালি সবকিছুই কপি হবে। তো আমরা সামনে আগাই, সামনে আগাইলে আমরা আরো কিছু দেখবো, লাইক প্রসেস ইউনিক্স বা লিনাক্স এর প্রসেস ক্রিয়েশনের জন্য আমরা এই তিনটা সিস্টেম কল দেখবো। লাইক ফর্ক সে হচ্ছে নিউ প্রসেস ক্রিয়েট করে, দেন আমার নতুন আরেকটা সিস্টেম কল আছে এই জায়গায় এক্সেক, সে হচ্ছে একটা এক্সিকিউটেবল ফাইল রান করে। ফাইন, সেটা হচ্ছে পরের জিনিস। দেন আমরা আরেকটা দেখবো ওয়েট। ওয়েট হচ্ছে সাসপেন্ড দ্য এক্সিকিউশন অফ দ্য কারেন্ট প্রসেস আনটিল ওয়ান অফ ইটস চিলড্রেন ফিনিশ। তো এটা নিয়েও আমরা দেখবো লিটারালি করে। আমাদের আজকে আমরা বেসিক্যালি একটা জিনিস নিয়েই আমরা মাথা ঘামাবো, সেটা হচ্ছে ফর্ক। এই ফর্ক করার কারণে কি হয় সেই জিনিসটা আমরা দেখবো। তো এটার আগে আমরা একটু এখানে যাই, যে এই কোডটা হোপফুলি দেখা যায় আমার স্ক্রিনে, যে এটা হচ্ছে জাস্ট একটা সি কোড। কোনটা হচ্ছে আমার লাইট করতে হবে। হুম, তো এটা হচ্ছে আমার একটা সি কোড। তো এই কোডে আমি জাস্ট কি করতেছি, আমি শুরুতে একটা লাইব্রেরি ইন্ট্রোডিউস করলাম, দেন আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এই দুইটা ভেরিয়েবলকে আমরা বলি হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। ফাইন, দেন হচ্ছে আমার একটা ফাংশন কল আছে, যে হচ্ছে মানে আমার দুইটা ইনপুট নিবে, যে দুইটা আর্গুমেন্ট নিবে এক্স এন্ড ওয়াই, এন্ড ফাইনালি হচ্ছে তাদের সামটাকে সে রিটার্ন করবে। ফাইন, দেন হচ্ছে আমাদের পাইথনের মেইন ছিল, সি তেও একটা মেইন ফাংশন লেখা লাগে, এই মেইন ফাংশন থেকে এক্সিকিউট হয় সবকিছু। তো এই মেইন ফাংশনে আমি আবার দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা ভেরিয়েবল হচ্ছে ডি3,
ডি সেটাতে 3 দেওয়া আছে, একটা ভেরিয়েবল হচ্ছে 4। ফাইন, দেন আমি দুইটা ফাংশন কল করতেছি, একটা হচ্ছে জাস্ট সাম, আর একটা হচ্ছে সাম কল করতেছি, বাট সামের যে রিটার্নটা সেটা আমি এক্সেস এক্স নামে আরেকটা ভেরিয়েবলে স্টোর করতেছি। দেন আমি ফাইনালি রিটার্ন 0 করে দিলাম, জাস্ট আমি যে আমার মেইন থেকে, মেইন যেহেতু একটা ফাংশন সেটা থেকে আমাকে রিটার্ন করতে হবে, সেটা আমি রিটার্ন করি। তো এইগুলো হচ্ছে জাস্ট আমার এই কোডটায় আমি কি কাজ করছি সেটার একটা রাফ ওভারভিউ। তো এখন আমরা তো এই ফিগারটার সাথে আই গেস আমরা পরিচিত, যদিও আমরা অনেকদিন আগে পড়ছি, বাট মানে কেউ যদি ক্লাসে আসি তাহলে এটার সাথে আমরা পরিচিত, আর যে আমরা আমার টোটাল যে প্রোগ্রামের যে স্পেসটা থাকে সেটাকে আমরা বেশ কয়েকটা সেগমেন্টে ভাগ করি। এখানে থাকে আমার টেক্সট সেগমেন্ট, দেন থাকে এখানে আমার ডাটা সেগমেন্ট, দেন থাকে আমার হিপ, এন্ড দেন তার উপরে উপর থেকে থাকে, এখানে জায়গাটা ফাঁকা থাকে, এখানে থাকে হচ্ছে আমার স্টেক। এই আমি কয়েকটা সেগমেন্টে ভাগ পাই। তো যেটা হয়, এই টেক্সট সেগমেন্টে আসলে আর কিছুই থাকে না, আমার এইখানে যে কোডটা আছে সেই কোডটার বাইনারি, লাইক যে আমার মেশিন ল্যাঙ্গুয়েজে যে রিপ্রেজেন্টেশনটা হবে, সেই রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে আমার এই টেক্সট সেগমেন্টে থাকে। সো আমাদের নিজের সুবিধার জন্য আমরা ধরে নিব যে টেক্সট সেগমেন্টে আমার এই টোটাল কোডটাই আছে। দেন ডাটা যে সেগমেন্ট আছে, এই ডাটা সেগমেন্টে আমার কোডে যত গ্লোবাল ভেরিয়েবল আছে সবগুলা ভেরিয়েবল আমি এই ডাটা সেগমেন্টে স্টোর করে রাখি। সো এই কোডটা যদি দেখি, এখানে এই যে দুইটা ভেরিয়েবল, এই দুইটা ভেরিয়েবল আসলে কোনো ফাংশনের ভিতর নাই, এই দুইটা ভেরিয়েবল গ্লোবালি ডিক্লেয়ার করা। তো যেটা হবে, এই গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে আমি আমার এই ডাটা সেগমেন্টে রাখবো। তো তাহলে আমার এই ডাটা সেগমেন্টে আসলে কি কি থাকবে? ডাটা সেগমেন্টে থাকবে হচ্ছে এ ইকুয়ালস টু 9, এই জিনিসটা থাকবে। এন্ড আবার থাকবে সি, সি ইকুয়ালস টু হচ্ছে 8, এই জিনিসটা হচ্ছে আমার ডাটা সেগমেন্টে থাকবে। সো দেন তারপরে যে কাজটা হবে, আমার হিপে আসলে ডাইনামিক্যালি এলোকেটেড জিনিসপত্র থাকে, ঠিক আছে? তো হিপে আমি রাখবো হচ্ছে ডাইনামিক্যালি এলোকেটেড কোনো কিছু, ডাইনামিক্যালি এলোকেটেড কোনো ভেরিয়েবল বা ডাইনামিক্যালি এলোকেটেড মেমোরি, এই জিনিসগুলো রাখবো। সো সি তে আমরা ডাইনামিক্যালি এলোকেট করি হচ্ছে ম্যালক, এই নামে একটা ফাংশন আছে সেটা দিয়ে, এন্ড সেটাকে আবার হচ্ছে আমার ফ্রিও করা লাগে। তো লাইক এটা হচ্ছে মানে পাইথন বা জাভা নিউ নিউ কনসেপ্টের সাথে মানে অনেকটা এরকম, যে একটা ক্লাস যখন ক্রিয়েট করি তখন নিউ দিয়ে যে ক্রিয়েট করতাম সেটাই হচ্ছে ম্যালক, এন্ড দেন আমি হচ্ছে ফ্রি করি মানে ডাইনামিক্যালি এলোকেট। তো এটা আজকে আমাদের কনসার্ন না ভাই। দেন হচ্ছে স্ট্যাক, স্ট্যাকে আমরা আসলে কি রাখি? স্ট্যাকে বেসিক্যালি হচ্ছে আমরা যে ফাংশনটাই থাকি, মানে কারেন্টলি যে ফাংশনটাই আছি, সেই ফাংশনটাই আমি যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করলাম সেগুলাকে আমি হচ্ছে স্ট্যাকে রাখি। তো আমি যদি আমার স্ট্যাকটাকে একটু দেখি এখন, যে আমাদের সিতে যেটা হয়, আমি যখন কোনো ফাংশনকে এক্সিকিউট করতে চাই সবার আগে আমি হচ্ছে মেইন ফাংশনে এন্টার করি, ঠিক আছে? তো সবার আগে আমি মেইন ফাংশনটাকেই আমার এক্সিকিউশনটা শুরু করি। তো যেটা হয় গ্লোবাল ভেরিয়েবল, এগুলা সব আমি এক্সিকিউট মানে এগুলো তো আমি এক্সিকিউট করলাম, আমার লাইব্রেরি সেগুলো আমি ইন্ট্রোডিউস করলাম। দেন যখন আমি এইগুলো সব ইন্ট্রোডাকশন শেষ, তখন আমি সবার আগে মেইনে ইন্ট্রোডিউস হই আর কি, যে আমি মেইন থেকে কাজ শুরু করি। তো দেখা যায় কি, যে আমার এই মেইন ফাংশনে অলরেডি আমি দুইটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি। তো এই দুইটা ভেরিয়েবল আমার এই ফাংশনের ভিতরে আছে, এটা কিন্তু গ্লোবাল। এই দুইটা ভেরিয়েবল এগুলো হচ্ছে আমার লোকাল ভেরিয়েবল। তো এই লোকাল ভেরিয়েবল গুলো আমি হচ্ছে স্ট্যাকে স্টোর করবো। তো স্ট্যাকে কি থাকবে? স্ট্যাকে থাকবে টি সমান 3 এন্ড এই বি, বি সমান 4, এই দুইটা ভেরিয়েবলের মানটা থাকবে হচ্ছে আমার স্ট্যাকে। তো এখন এইটার পরে এখন যদি আমি আমার কোডটায় একটু চেঞ্জ নিয়ে আসি, লাইক আমি এই দিয়ে এক্সিকিউট করলাম, তারপরে আমি এই জিনিসটা কল করলাম, ফর্ক। তো এটা খুবই ইম্পর্টেন্ট, লাইক আসলে কি কাজ করে আমরা বলতেছি, ফর্ক হচ্ছে একটা নতুন প্রসেস ক্রিয়েট করে, ঠিক আছে? ফর্ক কি করে? ফর্ক একটা নতুন প্রসেস করে। তো লাইক এই ফর্কের আগ পর্যন্ত, এখন পর্যন্ত আমার যে টোটাল প্রসেসটা আছে, এই পর্যন্ত, এই ফর্ক কল করা পর্যন্ত আমার যে প্রসেসটা কারেন্টলি রান করতেছে বা যে প্রোগ্রামটা আমি রান করতেছি,
সেটা আসলে দেখতে এরকম। এইখান পর্যন্ত যে প্রসেসটা আমি রান করতেছি সেটার আসলে রিপ্রেজেন্টেশনটা হয় এরকম। এখানে আমি যে রিপ্রেজেন্টেশন করতেছি এটা হচ্ছে স্ট্যাক, এটা হচ্ছে আমার হিপ, এটা হচ্ছে আমার ডাটা সেকশন, এটা হচ্ছে আমার টেক্সট। তো এই টোটাল রিপ্রেজেন্টেশনটা হয় এরকম। তো দেন আমি যখনই আমি ফর্ক কল করব, এটা খুবই ইম্পর্টেন্ট, যখনই আমি ফর্ক কল করব তখন এই টোটাল অ্যাড্রেস স্পেসটার জাস্ট একটা কপি আমি ক্রিয়েট করব। ঠিক আছে? তো যেটা হবে, এই টোটাল অ্যাড্রেস স্পেসটার জাস্ট একটা সিমিলার কপি আমি নতুন করে আবার ক্রিয়েট করব। তো সেই কপিটার এই যে সেগমেন্ট, সেটাতে এই জিনিসটাই থাকবে যে d=3, b=4, এই জিনিসটাই থাকবে। দেন এখানেও হিপ, মানে হিপে কিছু ছিল না, তো এইটারও হিপে কিছু থাকবে না। দেন হিপ যেরকম আছে সেরকমই থাকবে। ডাটা সেকশনে এই যে দুইটা গ্লোবাল ভেরিয়েবল আগে ছিল, সেই a=9, c=8, এই দুইটা জিনিসই থাকবে। এন্ড ফাইনালি আমার টেক্সট সেগমেন্টের কোডটা থাকবে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট। লাইক আরেকটা জিনিস হয়ে যাবে, এইটা হয়ে যাবে একটা প্যারেন্ট, এটা হয়ে যাবে একটা চাইল্ড। কারণ এই প্রসেসটাই তো আমার এই ফর্ক, এই মেথডটা বা এই সিস্টেম কলটাকে সে কল করছে। তো সেই জন্য যে সিস্টেম কলটাকে কল করবে সে হয়ে যাবে প্যারেন্ট, এন্ড যে নতুন প্রসেসটা ক্রিয়েট হবে সে হয়ে যাবে চাইল্ড। স্যার আমরা কি কেউ ক্লাস করতেছি? জি স্যার। স্যার বুঝতে পারছেন আমি যেটা বোঝাতে যাচ্ছি বা আমি যেটা বলতে চাচ্ছি? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, যদি না বুঝে থাকেন আওয়াজ দেন। তো যখন আমি ফর্কের মাধ্যমে এটা ক্রিয়েট করলাম, টোটালি নতুন একটা তৈরি হলো, ফাইন। তো দেন আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে কথা বলছিলাম ক্লাসে, সেটা ছিল ইনস্ট্রাকশন পয়েন্টার। ইনস্ট্রাকশন পয়েন্টার, সেটা আসলে কি? ইনস্ট্রাকশন পয়েন্টার মানে হচ্ছে যে সে আসলে একটা রেজিস্টার। ঠিক আছে? ইনস্ট্রাকশন পয়েন্টার মানে হচ্ছে একটা রেজিস্টার। তো এই রেজিস্টারে আমরা আসলে কি করে রাখি, এই রেজিস্টারটা কি দরকার, সে আসলে স্টোরস দা অ্যাড্রেস অফ দি নেক্সট এক্সিকিউটিং লাইন। ঠিক আছে? তো যেটা হবে, সে আসলে আর কিছুই করে না, যে আমি পরবর্তীতে কোন লাইনটা, কোন লাইনের কোডটাকে আমি এক্সিকিউট করব সেইটাকে হচ্ছে সে স্টোর করে রাখে। এটাই হচ্ছে আমার এই ইনস্ট্রাকশন পয়েন্টারের কাজ। সো আমার এইখানে, লাইক আমার যে প্যারেন্টে, তো এটা তো জাস্ট আমি অ্যাড্রেস স্পেসটা কিরকম সেটা দেখাচ্ছি, বাট প্যারেন্ট প্রসেস কন্ট্রোল ব্লকে প্যারেন্টের কাছে আসলে কিছু মানে রেজিস্টারও সে স্টোর করে রাখে। তো সেই রেজিস্টারের যে ইনফরমেশনটা, লাইক সেই প্যারেন্টেও এরকম একটা ইনস্ট্রাকশন পয়েন্টার নামেও একটা রেজিস্টার থাকে। সে যে কাজটা করে, ধরেন আমি যখন এই লাইনটা, লাইক 17 নম্বর লাইনে আমার ফর্ক এটা আছে, এটাকে যখন আমি এক্সিকিউট করতেছি, তখন কিন্তু ইনস্ট্রাকশন পয়েন্টার সে কিন্তু পরের যে লাইন, লাইক আমার 19 নাম্বার যে লাইন, সেটাতে সে পয়েন্ট করে থাকে। তাই না? কারণ ইনস্ট্রাকশন পয়েন্টারের কাজই হচ্ছে স্টোরস দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট এক্সিকিউটিং লাইন। লাইক আমি কারেন্ট যেটা এক্সিকিউট করতেছি তার পরবর্তীতে আমি যে লাইনটা এক্সিকিউট করবো সেটাকে স্টোর করবো। তো এই মুহূর্তে আমি ফর্ক কল করতেছি, সেই মুহূর্তে কিন্তু আমার ইনস্ট্রাকশন পয়েন্টারটা পয়েন্ট করে আছে 19 নাম্বার লাইন। তো সিমিলারলি যেহেতু বলতেছি টোটালটাই আসলে কপি হয়, তাহলে এই ইনস্ট্রাকশন পয়েন্টার এই রেজিস্টারটা সেটাও কপি হবে। তো যে কাজটা হবে, যে আমার চাইল্ডের জন্যও ইনস্ট্রাকশন পয়েন্টারের ভ্যালু হবে 19। জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? যে আমার প্যারেন্টের যে ইনস্ট্রাকশন পয়েন্টার থাকে, আমার চাইল্ডেরও সেম ইনস্ট্রাকশন পয়েন্টারটাই কপি হবে। তো তাহলে আমি আর এক প্যারেন্ট থেকে আমার চাইল্ড ক্রিয়েট হলো। এখন যে কাজটা হবে, এখন কিন্তু আমার সিস্টেমে আর একটা মাত্র প্রসেস নাই, আমার সিস্টেমে কিন্তু দুইটা প্রসেস ক্রিয়েট হয়ে গেছে। একটা হচ্ছে প্যারেন্ট প্রসেস, একটা হচ্ছে চাইল্ড প্রসেস। তো যখনই মাল্টিপল প্রসেস ক্রিয়েট হয়ে যায় তখনই হচ্ছে আমার শিডিউলারের কনসেপ্টটা চলে আসে। এখন শিডিউলার যাকে ইচ্ছাকে শিডিউল করবে। ঠিক আছে? শিডিউলার এখন যাকে ইচ্ছা তাকে শিডিউল করবে।
তো শিডিউলার এই কাজটা করার জন্য অ্যালগোরিদমের হেল্প, সে একটা সার্টেন অ্যালগোরিদম অনুযায়ী হচ্ছে সে শিডিউল করে। এন্ড প্যারেন্ট আর চাইল্ড, দেন তাদের মধ্যে খুব বেশি রিলেশনশিপ থাকবে না। প্যারেন্ট তার নিজের মতো শিডিউলার যখন তাকে শিডিউল করবে তখন সে এক্সিকিউট হইতে থাকবে, চাইল্ডও তার নিজের মতো তাকে শিডিউলার যখন শিডিউল করবে তখন সে এক্সিকিউট হইতে থাকবে। বাট কথা হচ্ছে চাইল্ড এন্ড প্যারেন্ট দুইজনেই কিন্তু সেই 19 নাম্বার লাইন থেকেই এক্সিকিউশন হওয়া শুরু করবে। কারণ 17 নাম্বার লাইন যেটা অলরেডি এক্সিকিউট করার কারণে আমার এই ক্রিয়েট হলো, সেটা তো অলরেডি এক্সিকিউট হয়ে গেছে। সো ইনস্ট্রাকশন পয়েন্টারে নেক্সট ভ্যালু আছে 19 নাম্বার লাইনে। সো যে কাজটা হবে, প্যারেন্ট এন্ড চাইল্ড উভয়ই 19 নাম্বার লাইন থেকে এক্সিকিউট করবে। আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে যেহেতু আমি বলতেছি, শুরুতে বলছিলাম যে এই টেক্সট সেগমেন্টে, টেক্সট যে সেগমেন্টটা ছিল আমার এখানে, এই টেক্সট সেগমেন্টে আসলে আমার টোটাল কোডটা থাকে। দেন আমি বলছি যে আমি যখনই ফরক কল করছি, আমার এই টোটাল অ্যাড্রেসের রিপ্রেজেন্টেশনটা পুরাটাই আসলে আমার কপি হয়ে নতুন আমি আরেকটা প্রসেসের অ্যাড্রেস স্পেস করতেছি। দুইটা কথা। তো দেন, তো যেহেতু আমি নতুন ফুল জিনিসটাকে কপি করে নতুন একটা কাজ করতেছি, তো এইখানে যে টেক্সট সেগমেন্ট, লাইক এইখানে কোড গুলা ছিল, এই যে টোটাল কোডটা যেটা এখানে ছিল, সেই টোটাল কোডটাই কিন্তু আমার এখানেও কপি হয়ে যাবে। সো কোড দুইটা সেম। দেন এই যে ইনস্ট্রাকশন পয়েন্টারটা, এখানে ইনস্ট্রাকশন পয়েন্টার হলো 19 নাম্বার লাইনে পয়েন্ট করেছিল, এখানেও ইনস্ট্রাকশন পয়েন্টারটা 19 নাম্বার লাইনে পয়েন্ট করে। তো এখন শিডিউলার, ধরেন এটা হচ্ছে আমার শিডিউল, তার কাছে আমার দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে প্যারেন্ট, একটা হচ্ছে চাইল্ড। তো শিডিউলার মনে করলো যে আমি চাইল্ডকে শিডিউল, তো শিডিউলার যখন চাইল্ডকে শিডিউল করবে তখন চাইল্ড আসলে কোন লাইন থেকে এক্সিকিউট হওয়া শুরু করবে, সেটা হচ্ছে আমার কোশ্চেন। তো সেটা হচ্ছে এই ইনস্ট্রাকশন পয়েন্টার থেকেই সেটার আনসারটা আসবে। ইনস্ট্রাকশন পয়েন্টারটা পয়েন্ট করে আছে নেক্সট এক্সিকিউটিং লাইন। তো এক্সিকিউটিং লাইন কত? 19। লাইক হচ্ছে আমার এই সাম ফাংশনটাকে কল করবে। সো আমার শিডিউলার যখন কে কল করবে, চাইল্ড আসলে সেই 19 নাম্বার লাইন থেকেই তার এক্সিকিউশন শুরু করবে। তাই তো দেন যখন আবার শিডিউলার চাইল্ডের এক্সিকিউশন শেষ করবে, শেষ করার পর শিডিউলার এখন প্যারেন্টকে এক্সিকিউশনের সুযোগ দিবে। তো শিডিউলার এখন প্যারেন্টকে এক্সিকিউশনের সুযোগ দিচ্ছে। তো যখনই সে প্যারেন্ট এক্সিকিউশনের সুযোগ দিবে, তখন আসলে সে কি করবে, প্যারেন্টের জন্য যে আমার অ্যাড্রেস স্পেস ছিল সেটা লোড করবে, তাই না? তো প্যারেন্টের জন্য যে অ্যাড্রেস স্পেস ছিল সেটাকে যখন লোড করে, সেখানেও দেখবে ইনস্ট্রাকশন পয়েন্টার হয়ে গেছে কত? 19। কারণ প্যারেন্টের জন্য ইনস্ট্রাকশন পয়েন্টার ছিল 19। সো শিডিউলার যখন প্যারেন্টকে শিডিউল করলো, তখন প্যারেন্ট আসলে সেই 19 নাম্বার লাইন থেকে এক্সিকিউশন শুরু করবে। তাহলে যেটা আসলে সটা হবে বা যেটা আসলে হচ্ছে আলটিমেটলি, যে আমার 18 নাম্বার লাইনটা এক্সিকিউট হওয়ার এখানের 18 নাম্বার লাইনটা, মানে 17 নাম্বার লাইনটা এক্সিকিউট হওয়ার পরে আমার টোটালটা দুইটা ফ্লোতে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে আমার প্যারেন্ট, সেও হচ্ছে আমার 19 নাম্বার ইন্ডিপেন্ডেন্টলি পরবর্তীতে এক্সিকিউট করতে থাকবে। একটা হয়ে গেছে আমার চাইল্ড, সেও হচ্ছে আমার 19 নাম্বার লাইন থেকে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিকিউশন শুরু করবে। আমি জাস্ট এই জিনিসটাই বুঝাই দিই যে ফর্ক হওয়ার পরে কি হয়। এটাই হচ্ছে আমার এতক্ষণ আলোচনার মূল জিনিস। হোপফুলি কারো কোনো কোয়েশ্চেন নাই। তো আমি আবার আমার লেকচারে যাই। আচ্ছা, লাইক এই যে এটা, যেমন এইখানে যদি আমি দেখি যে আমার অলরেডি, আমি এইভাবে চিন্তা করব যে আমি যখন মেইন ফাংশনে এন্টার করলাম, জাস্ট এই লাইনটায় আমি যখন এন্টার করলাম, তখন আমার একটা সিঙ্গেল অ্যাড্রেস স্পেস আছে যেটাই হচ্ছে মাল্টিপল পোর্শনে ভাগ করা। যেমন ভাগ হচ্ছে আমার লাইক স্ট্যাক, দেন হচ্ছে আমার হিপ, দেন হচ্ছে আমার ডাটা, এন্ড ফাইনালি হচ্ছে আমার টেক্সট। এই পোর্শন গুলাই ভাগ করা। এন্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন পয়েন্টার। লাইক এটা হচ্ছে আমার ডাটা, এন্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস লাগবে, সেটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন পয়েন্ট। এই জিনিসগুলো লাগবে। তো যে কাজটা হচ্ছে, ধরে নিই আমরা এটা যদি মার্কিং করি 0, 1, 2, 3, তাহলে আমি যখনই
জিরো নাম্বার লাইনটাকে এক্সিকিউট করব, তখন আমার ইনস্ট্রাকশন পয়েন্টারে থাকবে হচ্ছে 1। ফাইন। সো দেন আমি মেইন ফাংশনের ভিতরে এন্টার করলাম, এটার এক্সিকিউশন শেষ। সো দেন আমি পরবর্তীতে আমি এক্সিকিউট করবো 1 নাম্বার লাইন। তো যখন আমি 1 নাম্বার লাইনটা এক্সিকিউট করলাম, তখন আমার ইনস্ট্রাকশন পয়েন্টারে থাকবে কত? 2, তাই না? সো 1 লাইনটা যখন আমি এক্সিকিউট করতেছি, তখন আমার ইনস্ট্রাকশন পয়েন্টারে ভ্যালু আছে 2। সো এখন যে কাজটা হচ্ছে, যে এই 1 নাম্বার লাইনটা এক্সিকিউট করতেছি, আমার ইনস্ট্রাকশন পয়েন্টারে ভ্যালু আছে 2, এন্ড 1 নাম্বার লাইনটা হচ্ছে ফরক কল করতেছি। সো ফরক কল করা মানে কি, এই টোটাল অ্যাড্রেস থেকেই আমি এখানে কপি করব, এন্ড ইনস্ট্রাকশন পয়েন্টারে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকেও আমি হচ্ছে কপি করব। এটা হচ্ছে আমার ফরকের রেজাল্ট। সো 1 নাম্বার লাইনও আমি এক্সিকিউট করে ফেললাম। এখন কিন্তু আমার সিস্টেমে আর একটা প্রসেস নাই, এখন আমার সিস্টেম দুইটা প্রসেস হয়ে গেছে। ধরে নিই এটা আমার প্যারেন্ট 1, এটা হচ্ছে আমার চাইল্ড 1। আমার সিস্টেমে এই দুইটা প্রসেস আছে। এখন আসবে শিডিউলারের ডিসিশন মেকিং সিনারিও, যে শিডিউল ডিসিশন মেক করবে যে আমি আসলে কোন প্রসেসটাকে রান করব, আমি কি প্রসেস 1 কে রান করব নাকি প্রসেস 2 কে রান করব। তো আমরা ধরে নেই যে আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা আসলে প্রসেস 1 কেই, বা আমার যেটা নিয়ে কাজ করতাম আগে সেটাকেই বলবো যে তুমিই রান করো। তো সে দেখবে তার আসলে ইনস্ট্রাকশন পয়েন্টার এখন কোন লাইনে আছে, ইনস্ট্রাকশন পয়েন্টার আছে 2 নাম্বার লাইন। তো সে কি করবে, সে 1 নাম্বারের কাজ তো সে করেই ফেললো, তাহলে সে এখন 2 নাম্বার লাইনটাকে এক্সিকিউট করবে। তো যখন সে 2 নাম্বার লাইনকে এক্সিকিউট করলো, তখন হলো কি, এখানেও আরেকটা ফর। তো যখন আমার এই প্যারেন্ট 1 সে যখন 2 নাম্বার লাইনকে এক্সিকিউট করবে, তখন কিন্তু তার ইনস্ট্রাকশন পয়েন্টার বা তার নেক্সট এক্সিকিউশন লাইন কিন্তু আর 2 থাকবে না, তখন সেটা হয়ে যাবে কত? 3। তো সে যখন এই 2 নাম্বার লাইনকে এক্সিকিউট করতেছে, তখন দেখলো এখানে আরেকটা ফর। তাহলে সে কি করবে, সে আরেকটা নতুন সিমিলার অ্যাড্রেস স্পেস ক্রিয়েট করবে। লাইক আমি ধরে নিই সেটাকে সে আরেকটা ক্রিয়েট করলো চাইল্ড 2, এন্ড সেটা এখানে যা আছে তা তো থাকবেই একদম সিমিলার, এন্ড তার ইনস্ট্রাকশন পয়েন্টারটা হয়ে যাবে কত? 3, তাই না? তো এই কাজটা করলো। So, এইটাকেও হাতে রাখলাম। এখন আমার সিস্টেমের ওভারঅল প্রসেস কয়টা? আমার সিস্টেমে এখন টোটাল প্রসেস আছে 3টা। ঠিক আছে। তো তারপরে আমি যে কাজটা করব, আমি আবার ধরে নিলাম যে আমি আবার যে প্যারেন্ট P1 যাকে নিয়ে আমি কাজ করতেছিলাম, এটা তাকে নিয়ে আমি কাজ করব, শিডিউলার তাকেই আবার feed। তো এখন যে কাজটা হবে, সে হচ্ছে তার ইনস্ট্রাকশন পয়েন্টার যেহেতু 3 তে আছে, সে 3 নাম্বার লাইনকে এক্সিকিউট করবে। তো এখানে হচ্ছে একটা প্রিন্ট জাস্ট কল করা আছে। সো সে তার ফার্স্ট প্রিন্টটা করলো, প্রিন্ট এ, এটা সে করলো। দেন তারপর সে যেহেতু কার্লি ব্রেস একটা পেয়ে গেছে, তার মানে তার এক্সিকিউশন কিন্তু এখানে শেষ। তো তার মানে আমার এই যে P1, তার এক্সিকিউশনটা টোটালি কমপ্লিট। তাহলে এই P1 এর যত রিসোর্স ছিল, সব রিসোর্সকে আমি ডিএলোকেট করে দিই। So, এই কাজটা আমি করলাম। তো এই মুহূর্তে এখন আমার সিস্টেমে আসলে কয়টা প্রসেস আছে? দুইটা, তাই না? যে C1 আর C2। তো এখন আমার শিডিউলার, সাপোজ সে হচ্ছে C1 কে শিডিউল করে। তো C1 এর জন্য আমরা যদি দেখি, C1 ইনস্ট্রাকশন পয়েন্টার আছে 2 তে। তার মানে C1 তার এক্সিকিউশনটা শুরু করবে, আমার আবার সেম, আমি যদি আবার লাইন গুলো দিই, এটা 1, এটা হচ্ছে 2। C1 সে হচ্ছে এক্সিকিউশন শুরু করবে এই 2 নাম্বার লাইন থেকে। বাট মজার বিষয় হচ্ছে এই 2 নাম্বার লাইন একটা ফর। তো আসলে ফর এক্সিকিউট করার জন্য যে কাজটা হবে, যে C1 নতুন আরেকটা সিমিলার চাইল্ড ক্রিয়েট করবে, আমরা সেটার নাম দেই C3। এন্ড C1 যখন ফর্ক এক্সিকিউট করতেছিল 2 নাম্বার লাইন, তখন C1 এর ইনস্ট্রাকশন পয়েন্টার কিন্তু হয়ে গেছে 3। তো সিমিলারলি এইখানেও ইনস্ট্রাকশন পয়েন্টারটা হবে কত? 3, 5। তো এখন কিন্তু আবার আমার সিস্টেমে বেস হয়ে গেছে ওভারঅল 3টা। তো এখন যেহেতু আমার সিস্টেমে আবার 3টা প্রসেস হয়ে গেছে, আমি ধরে নিলাম যে শিডিউলার আবার C1 কেই সে শিডিউল করবে। তো তাহলে হবে, এখন তার ইনস্ট্রাকশন পয়েন্টার হচ্ছে 3, এর 3 নাম্বার লাইন যখন সে এক্সিকিউট করবে, দেখবে সে একটা জাস্ট প্রিন্ট করতেছে। সো আরেকটা প্রিন্ট হবে, সেই প্রিন্টটা করবে হচ্ছে আমার C1, এন্ড আগের প্রিন্টটা আমার করছিল হচ্ছে আমার P1। সে করছিল এই এটা প্রিন্ট, দেন আমার C1 সে হচ্ছে এটা প্রিন্ট করলো। এন্ড যে কাজটা হবে,
C1 তার প্রিন্টিং শেষ করার পর সে কিন্তু যখনই তার প্রিন্টিং শেষ করছে, যখন সে এই এন্ডে চলে গেছে, তার মানে তার কাজ শেষ। তো সেও আমার সিস্টেম থেকে তার রিসোর্সকে ডিএলোকেট করে সেও চলে যাবে। এন্ড এই মুহূর্তে আমার সিস্টেমে আসলে প্রসেস থাকবে দুইটা, লাইক আমার C2 এন্ড C3। এখন আবার শিডিউলার ডিসিশন নিবে যে আমি কাকে এক্সিকিউট করবো। তো আমরা ধরলাম আমি C2 কে এক্সিকিউট করব। তো যেটা হবে যে এখন কিন্তু টুর জন্য তার ইনস্ট্রাকশন পয়েন্টার আছে কোথায়, 3, মানে 3 নাম্বার লাইনে পয়েন্ট করে আছে। তো সে কি করবে, সেই 3 নাম্বার লাইনে যাবে। 3 নাম্বার লাইনে কি আছে, জাস্ট একটা এ প্রিন্ট করা। তো আমার যে C2 প্রসেস, সে হচ্ছে একটা এ, সেটাকে প্রিন্ট করবে। প্রিন্ট করে দেখা গেল যে সে তার এন্ডে পৌঁছায় গেছে, তাহলে তার যত রিসোর্স ছিল সব রিসোর্স সে ডিএলোকেট করে দিবে। তো আমার সিস্টেম থেকে এই C2 ও চলে যাবে। তো এখন আমার সিস্টেমে শুধুমাত্র একটা প্রসেসই বাকি আছে, যেটা হচ্ছে C3। তো যে কাজটা হবে, আমার সিপিইউ C3 কে শিডিউল করে, এন্ড C3 হচ্ছে তার ইনস্ট্রাকশন পয়েন্টার আছে 3 তে, তাহলে সে 3 নাম্বার লাইনকে এক্সিকিউট করবে। এন্ড এক্সিকিউট করে সে হচ্ছে আরেকটা এ প্রিন্ট করবে। এই হচ্ছে ওভারঅল তার কাজ। এন্ড এই জিনিসগুলো প্রিন্ট করার পর সেও তার সব রিসোর্স ডিএলোকেট করে দিবে। এন্ড ফাইনালি আমার যে সিস্টেম, সেটাতে আসলে কোনো প্রসেসই এখন অ্যালাইভ নাই। এইটাই হচ্ছে আমার একটা ওভারঅল সিমুলেশন। যে আমার এক্সামে যে কোশ্চেন আসবে এরকম, যে আমাকে একটা কোড দেওয়া থাকবে, দেন অবশ্যই এত সিম্পল না, অনেক একটা কোড দেওয়া থাকবে। তো আমাকে বলবে যে আউটপুটটা আসলে কিরকম হবে, এই কোডের আউটপুটটা আসলে কিরকম হবে। সো যদি আমাকে এই কোডটা দেওয়া থাকে, দেন আমাকে বলে দিতে হবে যে আমার আউটপুট হবে জাস্ট 4টা এ। এখানে অবশ্যই স্পেসিফিক্যালি মেনশন করা লাগবে না যে প্রসেস P1 আগে আসবে নাকি প্রসেস P2 আগে আসবে নাকি C1 C2 এগুলো আগে আসবে, এটা মেনশন করা লাগবে না। যা 4টা এ হবে সেটা বলে দাও। বাট এখানে আমরা কিন্তু বেশ কয়েকটা জিনিস ধরে নিছি। Like আমরা ধরে নিছি যে সব সময়ই আমার প্যারেন্ট যেটা থাকবে সেটাকেই আমি হচ্ছে আগে শিডিউল করতেছি। বাট শিডিউলিং অ্যালগরিদম যদি এরকম হয় যে আমি আগে প্যারেন্টকে শিডিউল না করে চাইল্ড যেটা হবে সেটাকে আমি আগে শিডিউল করব, তখন কিন্তু এই যে আমার যে আমি যে মানে অ্যালাইনমেন্ট লিখছিলাম যে পি, তারপর C1 C2 C3, এটা আর একই রকম থাকবে না। তখন এই অর্ডারটা হইতে পারে। ঠিক আছে। তো এটা নিয়ে আমরা সামনে আরো দেখবো, জাস্ট আমরা বেসিক একটা নর্মাল দেখলাম। সো এতটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে হোপফুলি আমরা আমার পরের যে সিমুলেশনটা, লাইক আমার পরের যে প্রবলেমটা, এটাকে আমরা সলভ করতে পারবো। ইনশাল্লাহ এটাকে আমরা সলভ করতে পারবো, যদি এখনো মানে জিনিসটা না হয়, রেকর্ডিংটা এই পোর্শনের আগের প্রবলেমটা রেকর্ডিংটা আরেকবার দেখে দেনও যদি আমরা এটাই হাত দিই, আমরা এটাকে solve করতে পারবো ইনশাল্লাহ। তো এতটুকু কনফিডেন্স আমার আপনাদের উপর আছে। আচ্ছা, তো দেন আমরা জাস্ট ফর কল করতেছি, দেন একটা জিনিস দেখতেছি। এখন আসি, আমরা আরেকটু ডিপে যাব ফর্কের, যে ফর্ক আসলে সিস্টেম কল, একটা সিস্টেম কলটাকে আমরা নর্মালি একটা ফাংশন হিসেবে চিন্তা করবো, একটা ফাংশন কল হিসেবে চিন্তা করবো। সো লাইক আমি আমার এই ফাংশনটা যদি দেখি, এটা তো আমি নিজে লিখলাম, আমি নিজে ইমপ্লিমেন্ট করলাম, যে আমার এই সামের এই ফাংশনটা। এখন এই ফাংশনটা কিন্তু দেখেন আমি কিন্তু দুইটা ইমপ্লিমেন্টেশন করতেছি। লাইক একটা হচ্ছে যে আমি জাস্ট নটা সাম করতেছি, সে যে ভ্যালুটা রিটার্ন করবে সেটাকে আমি কোনো জায়গায় স্টোর করতেছি না। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে এই সামের ভ্যালুটাকে আমি নতুন একটা ভেরিয়েবল এক্সে স্টোর করতেছি। দুইটাই কিন্তু পসিবল। সো বাট যখন আমি এই ফাংশনটা কল করব, এটা যদি কোনো ভ্যালুতে স্টোর করতেছে না, বাট তখনও কি আমার এই সাম সে কি কোনো ভ্যালু রিটার্ন করবে না? অবশ্যই রিটার্ন করবে। আমি যদি এখানে যেহেতু 3 আর 4 দিছি, তাহলে সে রিটার্ন করবে হচ্ছে 7। বাট আমি যে কাজটা করতেছি, আমি প্রোগ্রামার, আমি যে কাজটা করতেছি, আমি এই 7 কে স্টোর করতেছি না। আমার ইচ্ছা হয়েছে আমি স্টোর করবো না, হ্যাঁ। বাট সেকেন্ড টাইম যখন আমি আবার সেম কাজই করতেছি, সেম 7 কেই আমি যখন কল করতেছি, তখন কিন্তু আমি আমার যে এক্স ভেরিয়েবলটা, সেটাতে কিন্তু আমি এই 7 কে স্টোর করতেছি। তো এখানে আসলে দুইটা কাজ আছে। একটা হচ্ছে যে
আমার ফাংশন সে অলওয়েজ একটা ভ্যালু রিটার্ন করবে, বাট আমি কোনো ভেরিয়েবলে স্টোর করব কি করব না সেটা টোটালি ডিপেন্ডেন্ট অন দা প্রোগ্রামার। যে প্রোগ্রামার আসলে ডিসাইড করবে যে আমি কি স্টোর করব নাকি। আচ্ছা, তো সেম ভাবে আমরা যে ফর্ক যে সিস্টেম কলটা নিয়ে কথা বলতেছি, আমার এই ফর্ক সিস্টেম কলটা আসলে তিনটা ভ্যালু রিটার্ন করে। সে হচ্ছে আইদার একটা পজিটিভ ভ্যালু রিটার্ন করে, অর একটা নেগেটিভ ভ্যালু রিটার্ন করে, অর সে রিটার্ন করে হচ্ছে জিরো। এই তিনটা ভ্যালু রিটার্ন করে আমার যে ফর্ক সিস্টেম কল বা আমার যে ফর্ক ফাংশনটা, সে হচ্ছে এই তিনটা ভ্যালু রিটার্ন করে, আইদার একটা প্লাস, অর একটা মাইনাস, অর একটা জিরো। তো কথা হচ্ছে কাকে কি রিটার্ন করবে, কারণ দেখেন আমি যখন ফর করতেছি লাইক আমার এটা হচ্ছে প্যারেন্ট। প্যারেন্ট যখন ফর কল করতেছে সে তো একটা চাইল্ড ক্রিয়েট করতেছে। তো যেটা হয়, যদি আমার প্যারেন্ট থেকে চাইল্ডটা খুবই সুন্দরভাবে ক্রিয়েশনটা হয়ে গেছে, প্যারেন্ট থেকে চাইল্ডটা খুবই সুন্দরভাবে ক্রিয়েশনটা হয়ে গেছে, এটা হচ্ছে আমার এক্সপেক্টেড সিনারিও যে আমি প্যারেন্টে যখন ফর কল করব তখন আমি একটা চাইল্ড ক্রিয়েট করতে পারবো। বাট সামহাউ যদি এই ক্রিয়েশনটা ঠিকঠাক মতো না হয়, কোনো একটা কারণে ক্রিয়েশনটা হইলো না, তখন যে কাজটা হবে, তখন কিন্তু আর এই প্যারেন্ট থেকে আর এই চাইল্ড এটা কিন্তু আর ক্রিয়েট হবে না। তো তখন যেটা হবে যে এই ফর্ক সে হচ্ছে আমার যে এই ফর্কটা কল করছে তাকে এই মাইনাস বা এই নেগেটিভ ভ্যালুটা রিটার্ন করবে। তো যদি সামহাউ কোনো সময় এই নেগেটিভ ভ্যালুটা রিটার্ন হয়, তার মানে হচ্ছে ফর্কটা সাকসেসফুল হয় নাই, আমি যে নতুন প্রসেসটা ক্রিয়েট করতে চাই সেটা আমি সাকসেসফুলি ক্রিয়েট করতে পারি নাই। এটা হচ্ছে একটা কাজ, ফাইন। তো সেকেন্ড যেটা হয়, লাইক এটা তো আমি পারি নাই, বাট যদি আমি সাকসেসফুল হই তখন কি হবে? যখন আমি সাকসেসফুল হব তখন তো আমার আসলে এই প্যারেন্ট থেকে আমার চাইল্ডও ক্রিয়েট হবে। এখন আসি কথা যে যখন সাকসেসফুল হব, আফটার এ সাকসেসফুল প্রসেস ক্রিয়েশন দ্য ফর্ক রিটার্নস জিরো টু দ্য চাইল্ড প্রসেস। এটা খুবই ইম্পর্টেন্ট যে আফটার এ সাকসেসফুল ক্রিয়েশন দ্য ফর্ক সিস্টেম কল রিটার্নস জিরো টু দ্য চাইল্ড প্রসেস। যখনই আমার সাকসেসফুল ক্রিয়েশনটা হয়ে গেছে তখন এই জিরো সেটা হচ্ছে আমার চাইল্ড প্রসেসে জিরো ক্রিয়েট করবে। ঠিক আছে? আচ্ছা, এন্ড আফটার এ সাকসেসফুল ক্রিয়েশন এই যে পজিটিভ ভ্যালুটা, এই পজিটিভ ভ্যালুটা হচ্ছে আমার প্যারেন্টে আমি রিটার্ন করব। এই দুইটা টার্ম বা এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন ফর্কের কাজগুলো করব, একটু মানে জাস্ট একটু কমপ্লেক্স সিমুলেশন দেখবো, তখন এগুলো আমাদের লাগে। যখনই আমার ফর্ক সঠিকভাবে হবে, যদি ঠিকঠাক মতো ক্রিয়েট না হয় তাহলে সে একটা মাইনাস ভ্যালু রিটার্ন করবে, ফাইন। বাট যখনই সে সুন্দরভাবে ক্রিয়েট হবে তখন সে চাইল্ডে একটা জিরো করবে এন্ড প্যারেন্টে একটা পজিটিভ ভ্যালু রিটার্ন করবে। তো কথা হচ্ছে এই পজিটিভ ভ্যালুটা কি? এই পজিটিভটা আর কিছুই না, আমার চাইল্ড প্রসেসের যে প্রসেস আইডি সেটা। লাইক এখন প্রসেস, আমার সিস্টেমে কয়টা প্রসেস আছে সেটা তো আমি জানি না। তো সেই জন্যই আমরা ধরে নিই যে জাস্ট একটা পজিটিভ ভ্যালু সেটা হচ্ছে রিটার্ন করবে। তো এই জিনিসটা আসলে আই গেস আমরা সবাই ক্লিয়ার। তো এখন যদি আমি সামনে আগাই, স্যার, আরেকবার রিপিট করুন প্লিজ। লাইক ফর্ক হচ্ছে একটা সিস্টেম কল বা হচ্ছে আমার একটা ফাংশন কল, তো ফাংশন কলই একটা কিছু রিটার্ন করে। সো ফর্ক হচ্ছে তিনটা ভ্যালু রিটার্ন করতে পারে, আইদার একটা প্লাস, অর একটা মাইনাস, জিরো। তো ফর্ক করার মাধ্যমে আমরা হচ্ছে প্যারেন্ট থেকে একটা চাইল্ড ক্রিয়েট করি। তো যদি এই চাইল্ড ক্রিয়েশনটা সাকসেসফুল না হয়, আনসাকসেসফুল হয়, তাহলে হচ্ছে ফর্ক এই ফাংশন কলটা সে হচ্ছে একটা মাইনাস রিটার্ন, ঠিক আছে, একটা নেগেটিভ ভ্যালু রিটার্ন করে প্যারেন্টের কাছে। এটা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। জি। আচ্ছা, তো তাহলে এখন ফর্ক যদি সাকসেসফুল হয়, ফর্ক আমি যে নতুন প্রসেসটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে, তাহলে ফর্ক আসলে তখন তো আর এই মাইনাস করার কোনো প্রশ্নই আসে না। তখন ফর্ক এই দুইটা ভ্যালু রিটার্ন করবে, আইদার একটা জিরো রিটার্ন করবে আর একটা প্লাস রিটার্ন করবে। সো ফর্ক করার পরে যে চাইল্ড প্রসেসটা ক্রিয়েট হয়েছে তাতে সে হচ্ছে একটা জিরো রিটার্ন করবে। ঠিক আছে? এন্ড ফর্ক করার পরে যে প্যারেন্ট প্রসেসটা থাকবে সেই প্যারেন্টের কাছে হচ্ছে সে পজিটিভ ভ্যালু রিটার্ন করবে। বুঝতে পারছি?
জি স্যার। এই পজিটিভ ভ্যালুটা হচ্ছে আমার প্রসেসের প্রসেস আইডিটা। লাইক প্রত্যেকটা প্রসেসের জন্য তো একটা আইডি থাকে। তো এই পজিটিভ ভ্যালুটা হবে আমার প্রসেসের যে প্রসেস আইডি, সেটা হচ্ছে আমি আমার প্যারেন্টকে রিটার্ন করবো। বুঝতে পারছি? জি স্যার। তো এখন আমি আবার সামনে আগাই, আরেকটু মানে আরেকটু হার্ড একটা প্রবলেমের দিকে যাই। সো লাইক এই কোডটা, হোপফুলি এই কোডটা আমাদের সবারই দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে জাস্ট একটা সি কোডের এক্সাম্পল, যে এইগুলো হচ্ছে আমার হেডার, দেন এটা হচ্ছে আমার মেইন ফাংশন। এখান থেকে আমি এক্সিকিউশন শুরু করব। লাইক এখানে সবার শুরুতে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। ঠিক আছে, ভেরিয়েবলটা হচ্ছে পিআইডি। তো আমি যদি এটা অ্যাড্রেস স্পেসটাকে আমি যদি আঁকি একটু, তাহলে যেটা হবে যে আমার যে টেক্সট সেগমেন্ট আছে, এই টেক্সট সেগমেন্টে আসলে টোটাল যে কোডটা আছে ফুল কোডটা আসলে এখানে থাকে। এখানে হচ্ছে টোটাল কোডটা থাকবে টেক্সট সেগমেন্ট। সো দেন পরের যে ডাটা সেগমেন্টে হচ্ছে আমার যত ভেরিয়েবল আছে সব গ্লোবাল ভেরিয়েবল থাকবে। কারেন্টলি এই কোডে আমরা যদি দেখি যে এখানে কোনো গ্লোবাল ভেরিয়েবল নাই, তো যেটা হবে এখানে কোনো গ্লোবাল ভেরিয়েবল নাই, সো তাহলে এটা এমটি। আচ্ছা, তো তারপর আমার আরো দুইটা সেগমেন্ট আছে। একটা হচ্ছে হিপ। হিপ হচ্ছে আমার ডাইনামিক্যালি এলোকেটেড, তো যদি কোনো ম্যালকের কোনো ফাংশন থাকে তাহলে হিপ আসবে। যেহেতু এখনো ডাইনামিক্যালি এলোকেটেড কিছু নাই, তাহলে আমার হিপটাও এমটি। ফাইন। দেন হচ্ছে আমার স্ট্যাক। সবার উপরে থাকে আমার স্ট্যাক। তো স্ট্যাক আসলে ডিফাইন করে আমি লোকাল কোন কোন ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করছি। তো আমরা যদি এখন মেইনের ভিতরে যাই, আমরা দেখবো যে এখানে সবার শুরুতেই আমি এই মেইন ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি পিআইডি। তো এই পিআইডিটা আমার এই স্ট্যাকে স্টোর থাকে, তাই না? তো এটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ছি সেটা আলোচনা। তো দেন আমি যে কাজটা করতেছি, আমি এখন ফর্ক কল করতেছি। ঠিক আছে, আমি এখন ফর্ক কল করলাম। সো লাইক আমরা যদি দেখি আমার এই যে প্রসেসটা, প্যারেন্ট প্রসেস, সে হচ্ছে একটা ফর্ক কল করলো। তো কল করার কারণে যে কাজটা হবে, এন্ড ফর্কের রিটার্ন ভ্যালুটা সে হচ্ছে এই পিআইডি সেটাতে স্টোর করতেছে। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমি যখন শুরুতে ফর্কটা কল করব, তখন যেটা হবে যে ফর্ক অবভিয়াসলি যদি সাকসেসফুল হয়, তাহলে সে সিমিলার আমাকে আরেকটা পি দিবে, তাই না? এটা হচ্ছে আমার প্যারেন্টের জন্য, যার ইনস্ট্রাকশন পয়েন্টারটা এখন আছে হচ্ছে লাইক এই লাইনে, এখানে আছে, যে সে ফর্ক এক্সিকিউট ইনস্ট্রাকশন পয়েন্টার আছে এই জায়গায়। দেন পরবর্তীতে সিমিলারলি যে কাজটা হবে, এখানে আসলে এই যে আমি কাজটা করতেছি, এই ফাংশনটা যে আমি কল করতেছি, এটা আসলে এক লাইনে আমি লিখে ফেলছি, বাট এখানে আসলে এক লাইনে হয় না। Like এখানে যে কাজটা হয়, আমি যখন একটা ফাংশন আমি এভাবে লিখি, আমি যখন এইভাবে লিখি যে এ ইকুয়ালস টু, সাপোজ আমি এই ফাংশনটা লিখলাম, যে সাপোজ আমি সাম, এটা আমি লিখলাম। এটা আসলে মানে আমরা যখন কম্পাইল করি, কম্পাইল করার পর যে কাজটা হয়, আমার এই যে আমি কোডটা লিখলাম সেই কোডটা আগে হচ্ছে অ্যাসেম্বলিতে কনভার্ট হয়। অ্যাসেম্বলিতে কনভার্ট হয় এন্ড অ্যাসেম্বলি যে কাজটা করে, আমার এই কোডটাকে আসলে লাইন বাই লাইন ভাগ করে। ঠিক আছে, অ্যাসেম্বলি আসলে এই কোডটাকে লাইন বাই লাইন ভাগ করে। তো সে ফার্স্টে যে কাজটা করবে, সে শুরুতে এই কাজটা করবে, কল সাম। আমার সাম নামে যে ফাংশনটা আছে, সেই ফাংশনটাকে সে শুরুতে কল করে। তো সাম ফাংশনটা কল করার পর এই সাম ফাংশনটা যে ভ্যালুটা রিটার্ন করবে, সেই ভ্যালুটা হচ্ছে একটা রেজিস্টার থাকে। ঠিক আছে, সাম ফাংশনটা কল করার পরে সাম ফাংশনটা একটা ভ্যালু রিটার্ন করবে, এই ভ্যালুটা কোনো একটা সার্টেন রেজিস্টারে স্টোর থাকবে। আমরা ধরে নিই একটা রেজিস্টার হচ্ছে এক্স। আমরা একটা রেজিস্টার ধরে নিচ্ছি যে রেজিস্টারটা হচ্ছে এক্স। সো দেন যেটা হবে, এই এক্স এ আসলে এই সাম, সে তার যে ভ্যালুটা রিটার্ন করতেছে সেটাকে সে স্টোর করতেছে। তারপরে যে কাজটা হয়, দেন এই কাজটা করি, লোড এ এক্স। তার মানে হচ্ছে আমার এ নামে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটাই আমি রেজিস্টার এক্স এর যে ভ্যালুটা আছে সেটাকে স্টোর করতেছি। তো তাহলে আমরা যেটা দেখতেছি যে আমি আসলে এই একটা সিঙ্গেল যে লাইন, সেটা আসলে আমি দুইটা লাইনে ভাগ করতে পারতেছি। একটা হচ্ছে আমি সাম যে ফাংশনটা আছে সেটা কল করলাম,
দেন এই ফাংশনে যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা আমি রেজিস্টার এক্স এ স্টোর করতেছি। দেন এই এক্স এর রিটার্নটা সেটা হচ্ছে আমি লোড করতেছি। তো যে কাজটা হবে, ধরে নিই এটা হচ্ছে আমার 9 নাম্বার লাইন, এটা হচ্ছে আমার 10 নাম্বার লাইন। সো আমার সিমিলার এই কাজটাই হচ্ছে আমার এই ফর্কে। তো আমি যখন ফর্ক কল করতেছি, তো আমি যে কাজটা করি, আমি জাস্ট ইনিশিয়ালি আমি কল ফর এই কাজটা করি। দেন ফর্ক তার যে ভ্যালুটা রিটার্ন করবে সেই ভ্যালুটা সেই এক্স এই রেজিস্টারে রিটার্ন করে দিল। রিটার্ন করার পর আমি হচ্ছে সেটাই রেজিস্টার থেকে লোড করি। এই হচ্ছে আমার কাজ। তো এখন আমি ধরে নিই যে এটা হচ্ছে আমার 9 নাম্বার লাইন। তো 9 নাম্বার লাইনে হচ্ছে আমি ফর্কটা কল করব, এন্ড 10 নাম্বার লাইনে হচ্ছে এই ফর্ক যে ভ্যালুটা রিটার্ন করবে সেই ভ্যালুটাকে আমি এই ভেরিয়েবলটা স্টোর করব। তো যে কাজটা হবে, আমি যখন ফর্কটা করতেছি তখন আমার ইনস্ট্রাকশন পয়েন্টারটা থাকবে 10, এন্ড এখানে যা যা আছে সব হচ্ছে এখানে কপি হবে। তো তাহলে এখানেও ইনস্ট্রাকশন পয়েন্টারটা কত হবে? এখন যে কাজটা হবে, এখন কিন্তু এখানেও তো একটা পিআইডি একটা ভেরিয়েবল ছিল। তো এটা ছিল আমার প্যারেন্ট প্রসেস, এটা ছিল আমার চাইল্ড প্রসেস। এখন হচ্ছে ফর্কের কাজটা, যে ফর্ক প্রসেস ক্রিয়েট করলো ফাইল। ফর্ক আসলে রিটার্ন করে তিনটা ভ্যালু, আইদার 0 অর এ পজিটিভ ওয়ান অর এ নেগেটিভ ওয়ান। যখন আমার ঠিকঠাক ভাবে প্রসেসটা ক্রিয়েট হবে তখন আমি পজিটিভ ভ্যালুটা রিটার্ন করব কাকে? প্যারেন্টকে। এন্ড চাইল্ডকে রিটার্ন করবো আমি 0। তাহলে আমরা যদি দেখি আমার প্যারেন্ট প্রসেস হচ্ছে এটা, এন্ড এই ভ্যালুটা রিটার্ন ভ্যালুটা আমি পিআইডি এই ভেরিয়েবলটা স্টোর করতেছি। তাহলে এই ভেরিয়েবলটায় আমি কি পাবো? প্যারেন্টের জন্য আমি একটা পজিটিভ ভ্যালু পাবো। সিমিলারলি চাইল্ডের জন্য আমি কি পাবো? চাইল্ডের জন্য আমি একটা 0। যদি আমার ফর্কটা ঠিকঠাক ভাবে ক্রিয়েট হয় তাহলে এখন কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গেছে। আমার প্যারেন্টের যে অ্যাড্রেস স্পেস সে কিন্তু পিআইডি এর ভ্যালুটা হয়ে গেছে একটা পজিটিভ, এন্ড চাইল্ডের যে অ্যাড্রেস স্পেস সেটাতে কিন্তু পিআইডি এর ভ্যালুটা হয়ে গেছে 0। তার মানে ফর্ক কল করার ফলে আমার এই সেম কোডটাই এখন দুইটা ফ্লোতে যাবে। একটা ফ্লোতে এখানে পিআইডি এর ভ্যালুটা হবে প্লাস, আরেকটা ফ্লোতে এখানে পিআইডি ভ্যালুটা হবে 0। তো এখন কিন্তু আমি ম্যানিপুলেট করতে পারি। দেখেন এই কোডের পরে কিন্তু সেম এই ম্যানিপুলেটটাই করছে। আমরা যদি সামনে আগাই, এই 10 নাম্বার লাইন পরে যদি যাই, আমরা এখানেই দেখবো এখানে কিন্তু একটা ইফ কন্ডিশন দিয়ে দিচ্ছে। ইফ কন্ডিশন দিয়ে চেক করতেছে ইফ পিআইডি লেস দেন 0 তারপর ফেল। এটা তো আমরা বলছি যে ফরটা যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে সে একটা ভ্যালু রিটার্ন করবে যেটা হবে একটা নেগেটিভ ভ্যালু, তার মানে হচ্ছে ফরটা কাজ নেই, ফাইন। সেকেন্ড আরেকটা কন্ডিশন ইন্ট্রোডিউস করতেছে, লাইক পিআইডি এর ভ্যালুটা যদি 0 হয়। তো পিআইডি এর ভ্যালুটা যদি 0, তো যখনই পিআইডি এর ভ্যালুটা 0 হয়, এই জিনিসটাকে যখন সে ইন্ট্রোডিউস করলো, তার মানে কিন্তু আমার এই প্যারেন্ট প্রসেস তার জন্য কিন্তু এই কন্ডিশনটা ট্রু হবে না। এই কন্ডিশনটা কিন্তু এর জন্য ট্রু না। কারণ কি? কারণ হচ্ছে তার পিআইডি ভ্যালু হচ্ছে একটা ভ্যালু যেটা গ্রেটার দেন 0। বাট এখানে আমি কন্ডিশন দিচ্ছি কি পিআইডিটা যদি 0 হয়, দেন তাহলে আমি দেখবো কি, তাহলে এই যে আমার চাইল্ড, এই চাইল্ডের জন্যই শুধুমাত্র আমার এই কন্ডিশনটা কাজ করবে। এটার ভিতরে যে কাজ আছে সেটা আসলে আমার এই চাইল্ডের জন্যই ঠিকঠাক মতো কাজ করবে। ঠিক আছে? প্যারেন্ট কিন্তু এটাকে আর ট্রু করবে না, ফাইন। দেন আরেকটা কন্ডিশন আছে এলস। তো আমরা যদি ইফ এলস এর কন্ডিশন দেখি, আমরা যদি সামহাউ, লাইক আমার এখানে ইফ আছে, দেন আমার এলিফ আছে, দেন আমার আরেকটা এলিফ, দেন ফাইনাল হচ্ছে আমার এলস। আমি যদি সামহাউ এই এলিফে ঢুকে যাই বা এই এলিফের কন্ডিশনটাকে আমি স্যাটিসফাই করি, তাহলে কিন্তু আমি পরের এই কন্ডিশন গুলাকে আমি আর চেক করি না। তো সিমিলারলি আমার এই চাইল্ড প্রসেস যেহেতু এই এলসটাকে স্যাটিসফাই করবে, সে কিন্তু আর এই এলস কে চেক করবে না। সে সরাসরি তার এক্সিকিউশন এটা শেষ হওয়ার পর সে কিন্তু এই লাইনে চলে যাবে যেটা আমার টোটাল কন্ডিশন গুলোর বাইরে, মানে আমার রিটার্ন 0-তে চলে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট প্রোগ্রামের মূল বেসিক কাজ। তো এখন আমরা দেখি আমার প্যারেন্ট প্রসেস সে তো আসলে এই কন্ডিশনটাকেও কিন্তু সে স্যাটিসফাই করে নাই। লাইক আমার যে এই এলস পিআইডি 0, এটা তো হচ্ছে আমার চাইল্ডের জন্য ট্রু, এটা তো আমার প্যারেন্টের জন্য ট্রু না। তার মানে কি আমার যে প্যারেন্ট প্রসেস সে তো আসলে এই কন্ডিশনটাকেও স্যাটিসফাই করে নাই।
ধরুন সে কি করবে, সে হচ্ছে আমার এই এলস যে কোনটা, এইটাতে সে স্যাটিসফাই করবে। এন্ড এইটাতে আমি কি কাজ করতেছি, আমি হচ্ছে ওয়েট নাল এইটা কল করতেছি। সো এই ওয়েট, এই ওয়েটের একটা স্পেশাল সিগনিফিকেন্স আছে। এটা আমরা আগের লেকচারে, মানে আমি একটা আগে কোডিং দিছি, সেটাই আমি আসলে বলছি যে ওয়েট নিয়ে আমরা পরে কথা বলবো। তো এখন আসলে আমার ওয়েট নিয়ে কথা সময় চলে আসছে। তো ওয়েট আসলে একটা সিস্টেম কল। তো যেরকম আমার ফর্ক একটা সিস্টেম কল, যেরকম আমার এক্সেক একটা সিস্টেম, যেরকম আমার এক্সিট একটা সিস্টেম কল, সিমিলারলি ওয়েটও আমার একটা সিস্টেম কল। তো ওয়েট কি করে, ওয়েট আসলে forces the parent to stop its execution until all of its children finish their execution। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েটের মানে মূল কাজ। ওয়েট আসলে কি করে, সে প্যারেন্টটাকে স্টপ করে দেয়, প্যারেন্টের এক্সিকিউশনটাকে স্টপ করে দেয়, আর অল অফ ইটস চিলড্রেন ফিনিশ দেয়ার এক্সিকিউশন। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েটের মূল কাজ। সো যে কাজটা হবে, আমার কারেন্টলি আমি দেখতেছি কি, এটা হচ্ছে আমার প্যারেন্ট প্রসেস, হচ্ছে একটা মাত্রই চাইল্ড আছে। সো যখন আমি আমার সিপিইউ যখন প্যারেন্ট প্রসেসটাকে শিডিউল করবে, তখন দেখবে তার জন্য সেই এলস কন্ডিশনটা ট্রু হবে। এন্ড সেখানে দেখবে সে করতেছে, সে আসলে ওয়েট করতেছে। তো যেহেতু সে ওয়েট করতেছে, সেহেতু কি করবে, আমার সিপিইউ হচ্ছে সে দেখতেছে যে প্যারেন্টের এক্সিকিউশন আর পসিবল না, কারণ ওয়েট সিস্টেম কলটার কাজই হচ্ছে, সে হচ্ছে তার আন্ডারে যতগুলা চাইল্ড আছে সবগুলা চাইল্ডের এক্সিকিউশন শেষ হওয়ার আগ পর্যন্তই সে ওয়েট করে থাকে। তো তাহলে যেটা হচ্ছে যে এই প্যারেন্ট সে ওয়েট করতেছে, ওয়েট করতেছে করতেছে কার জন্য, তার যে চাইল্ড আছে সি, তার এক্সিকিউশনটা কমপ্লিট হওয়ার জন্য সে ওয়েট করতেছে। সো ফাইনালি যখন এই চাইল্ডের এক্সিকিউশনটা কমপ্লিট হবে, তখনই আসলে বেসিক্যালি আমার এই যে প্যারেন্ট সে হচ্ছে তার এক্সিকিউশনটা শুরু করতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার এই কোডের মূল কাজ। তো এখন আশা করি একবার বললে এটা আসলে বোঝা বল না, যদি রেকর্ডিংটা আরেকবার দেখি, আরেকবার রিওয়াইন্ড করি, তাহলে এই বিষয়টা আসলে ক্লিয়ার হয়ে যাবে। তো এই কোডে আমরা আসলে বেশ কয়েকটা দেখলাম, লাইক ফর্ক আসলে কি রিটার্ন করে। এন্ড আমরা দেখলাম যে ফর্কের মাধ্যমে আমরা প্যারেন্টের দ্বারা একটা কাজ করাইতে পারি, চাইল্ডের দ্বারা আমরা আরেকটা কাজ করাইতে পারি, এন্ড আমার ফ্লোটা যে ভাগ হয়ে যায়। দেন আমি আরেকটা জিনিস দেখলাম যে আমার এই যে ওয়েট সিস্টেম কলটা, সে আসলে কি কাজ করে, সে আসলে কি জন্য নেই, এই জিনিসটা আমরা দেখলাম। তো এখন আমি যদি এই কোডের সিমুলেশনে আসি, লাইক এই কোডটার সিমুলেশন, তাহলে আমরা দেখবো কি, যে ফাইন আমার শুরুতে যেহেতু আমার একটা সিঙ্গেল প্রসেস থাকবে, থাকলো একটা সিঙ্গেল প্রসেস, তার আসলে মাল্টিপল সেগমেন্ট থাকবে, ডাটা, তারপর থাকবে টেক্সট, ফার্স্টে থাকবে টেক্সট, দেন থাকবে হচ্ছে ডাটা, টেক্সট ডাটা, দেন থাকবে আমার হিপ, দেন আমার স্ট্যাক, এই জিনিসগুলো থাকবে। তো আমরা যে কাজ করবো, স্ট্যাকে আমি লোকাল ভেরিয়েবল রাখবো, হিপে হচ্ছে আমি রাখবো ডাইনামিকলি অ্যালোকেটেড ভেরিয়েবল, দেন আমি ডাটা সেগমেন্টে রাখবো হচ্ছে আমার গ্লোবাল গুলা, টেক্সট সেগমেন্টে আমার টোটাল কোডটা থাকবে। আমরা যদি কোড গুলাকে আবার মার্কিং করি, 1 2 3 4, এগুলো আমি মার্কিং করলাম। এন্ড আমার আরেকটা জিনিস থাকবে, আমার ইনস্ট্রাকশন পয়েন্টার থাকবে। তো আমি সবার শুরুতে আমি ধরে নিই যে আমি 1 নাম্বার লাইনটাকে এক্সিকিউট করব, তখন আমার ইনস্ট্রাকশন পয়েন্টার হবে 2। 1 নাম্বার লাইনকে এক্সিকিউট করার মাধ্যমে আমি হচ্ছে মেইন ফাংশনের স্কোপে ঢুকে গেলাম। দেন আমি যখন 2 নাম্বার লাইনকে এক্সিকিউট করব, তখন আমার ইনস্ট্রাকশন পয়েন্টার হয়ে যাবে 3। ঠিক আছে, 2 নাম্বার লাইনকে যখন লিখবো তখন আমার ইনস্ট্রাকশন পয়েন্টার হয়ে যাবে 3। এখন 2 নাম্বার লাইনে আমরা দেখি কি হচ্ছে, এই লাইনটাকে আমরা বলতেছিলাম আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফর্ক কল করি, দেন হচ্ছে ফর্ক যে ভ্যালুটা রিটার্ন করবে সেই ভ্যালুটা হচ্ছে আমরা যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা স্টোর করি, এই দুইটা কাজ করি। তো এখানে যে কাছে, যে আমরা শুরুতে ফর্ক কল করে দিচ্ছি, লাইক এখানে সবার ফার্স্টে এই যে একটা ভেরিয়েবল এ, সেটা তো আমার লোকাল স্কোপে আছে, আমার মেইন ফাংশন যেটা আছে সেটা স্কোপে আছে। তাহলে এই এটা হবে আমার স্ট্যাকে থাকবে লোকাল ভেরিয়েবল। ঠিক আছে, এই এটা হবে একটা লোকাল ভেরিয়েবল যেটা হচ্ছে আমার স্ট্যাকে থাকবে। সো দেন আমি যে কাজটা করতেছি, আমি ফর্ক কল করতেছি। সো ফর্ক কল করার কারণে
ফর্ক হচ্ছে যদি ঠিকঠাক ভাবে এক্সিকিউট হয় সে হচ্ছে দুইটা ভ্যালু রিটার্ন করে, একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে পজিটিভ। জিরোটা রিটার্ন করে চাইল্ডে, পজিটিভটা রিটার্ন করে প্যারেন্ট। সো এটা তো আমার প্যারেন্ট। সো প্যারেন্ট সে একটা চাইল্ড ক্রিয়েট করবে, সিমিলার একটা চাইল্ড ক্রিয়েট করবে, এন্ড এই চাইল্ডে এই সেগমেন্ট যা যা ছিল তাই তাই থাকবে, এন্ড ইনস্ট্রাকশন পয়েন্টার যেটা ছিল সেটাও তাই থাকবে। ইনস্ট্রাকশন পয়েন্টার হয়ে যাবে কত, 3। এন্ড এখানেও একটা ভেরিয়েবল থাকবে এ। বাট মজার বিষয় হচ্ছে এই এতে প্যারেন্টের জন্য যে এ তাতে আমি দিব একটা পজিটিভ, চাইল্ডের জন্য যে এ তাতে আমি দিব হচ্ছে একটা জিরো। এটা হচ্ছে আমার কাজ। আচ্ছা, দেন এখন সিস্টেমে দুইটা প্রসেস আছে। এখন আমার শিডিউলার আসলে ডিসিশন নিবে আমি কি এটাকে রান করাবো নাকি আমি এটাকে রান করাবো। তো সাপোজ আমি ধরে নিই যে আমার শিডিউলার সে হচ্ছে প্যারেন্টকেই রান করাবে, সে প্যারেন্টকেই রান করার জন্য সিলেক্ট করবে। তো এখন যে কাজটা হবে, তার জন্য ইনস্ট্রাকশন পয়েন্টার আছে 3, প্যারেন্টে রান করতেছে, এইটা রান করতেছে, তো এটাতে ইনস্ট্রাকশন পয়েন্টার আছে 3। তো 3 নাম্বার লাইনে যদি আমি যাই, তখন কিন্তু যখন আমি 3 নাম্বার লাইনে যাব তখন কিন্তু তার ইনস্ট্রাকশন পয়েন্টার চেঞ্জ হয়ে যাবে কত হবে, 4। তো 3 নাম্বার লাইনে আমি যখন যাব তখন আমি দেখতেছি কি যে আমার একটা কন্ডিশন আছে, ইফ এ ইকুয়ালস টু জিরো তাহলে আমি কিছু একটা করবো। বাট এইখানে কি এই কন্ডিশনটা ট্রু কি না, দেখা যাচ্ছে আমার এখানে এর ভ্যালু হচ্ছে পজিটিভ। তো তার মানে এখানে এই ইনস্ট্রাকশন মানে এই কন্ডিশনটা ট্রু না। তার মানে এই প্রসেসের জন্য এই কন্ডিশনটা আমি স্যাটিসফাই করব না। যেহেতু আমি করলাম না তাহলে আমি পরের লাইনে চলে যাব। পরের লাইনে হচ্ছে আরেকটা ফর। তাহলে আমি যে কাজটা করব, যখন আমি 4 নাম্বার লাইনে গেলাম তখন কিন্তু আমার এখানের ইনস্ট্রাকশন পয়েন্টটা কিন্তু আর 4 নাই, সে হয়ে গেছে কত, 5। তো 4 নাম্বার লাইনে আমি আরেকটা ফর করতেছি। তো আমি যখন আরেকটা ফর করলাম তার মানে আমি আরেকটা প্রসেস ক্রিয়েট। তো এই প্রসেসেও সেম জিনিস কপি হবে, এর ভ্যালুটা হবে পজিটিভ। লাইক এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করি, এখানে এই ফর যে ভ্যালুটা রিটার্ন করতেছি সেটা কিন্তু আমি কোথাও স্টোর করতেছি না। তাহলে এই যে এর ভ্যালুটা প্রপাগেট করতেছে, সেটা আসলে প্রপাগেট করতেছে এইখানে যে এর ভ্যালুটা ছিল সেটাই, এখানে যা ছিল তাই কপি পেস্ট হচ্ছে। তো এর ভ্যালু হচ্ছে জিরো, দেন আমার হিপ স্টেক যা আছে তা তার মতোই থাকলো, এন্ড ইনস্ট্রাকশন পয়েন্টার সেটাও কিন্তু কপি হয়ে আছে কত, 5। আচ্ছা, সো দেন আমি যে কাজটা করতেছি, দেন আমার সিস্টেমে প্রসেস আছে 3টা। এখন আমি ডিসিশন নিব আমি কাকে আগে এক্সিকিউট করবো। তো আমি ডিসিশন নিলাম যে আমি এটাকে আগে এক্সিকিউট করবো, আমি যেটা নিয়ে আগে কাজ করতেছিলাম সেটা এক্সিকিউট করবো। সো আমি যে কাজটা করব, আমি 5 নাম্বার লাইনকে এক্সিকিউট করব। তো সে আসলে কি করতেছে, একটা এ কে প্রিন্ট করতেছে, আর কোনো কাজ নেই, সে একটা এ কে প্রিন্ট করলো। দেন সে হচ্ছে তার কাজকর্ম শেষ, তার কোডও শেষ, সে রিটার্ন করে দিল, তার কাছে যত রিসোর্স ছিল সব রিসোর্স তো সে ডিএলোকেট করে দিল। এখন এই সার্টেন মোমেন্টে আমার সিস্টেমে কিন্তু আছে মাত্র দুইটা প্রসেস। লাইক আমার যে প্যারেন্ট প্রসেস ছিল সেটা তো আমি অলরেডি রিমুভ করে দিয়েছি, তো আমার সিস্টেমে আছে হচ্ছে এই দুইটা প্রসেস। এখন আমি কাকে শিডিউল করব, তো ধরে নিলাম আমি শিডিউলার, আমি আসলে এইটাকেই শিডিউল করতে দিলাম, যে 2 নাম্বার যে প্রসেসটা আমি ক্রিয়েট করছিলাম সেটাকে শিডিউল করতে দিলাম, লাইক এটা নাম্বার কি, এটা এটা হচ্ছে 3। তো আমার যে 2 নাম্বার প্রসেস ছিল সেটাকে আমি শিডিউল করলাম। তো দেখা গেল 2 নাম্বার প্রসেসের জন্য নেক্সট ইনস্ট্রাকশন পয়েন্টার আছে 3 তে। তো 3 নাম্বার লাইনে হচ্ছে কন্ডিশন। তো এই কন্ডিশনটা আসলে ট্রু, তাই না, কারণ এখানে তো এর ভ্যালু জিরো, তাহলে এই কন্ডিশনটা ট্রু। তাহলে যে কাজটা হবে, সে হচ্ছে নতুন আরেকটা প্রসেস ক্রিয়েট করবে যেটার আইডি হবে 4, যেটাতে এর ভ্যালুটা হবে জিরো। এখানেও দেখেন ফর্কের ভ্যালুটা কিন্তু কোনো ভেরিয়েবল স্টোর করতেছে না, তাহলে এই যে জিরোটা আসছে সেই জিরোটা জাস্ট এখানে যেটা আছে সেটা কপি পেস্ট, এটাই চলে আসলো এখানে। এন্ড এখানে ইনস্ট্রাকশন পয়েন্টারটা 1 বাড়বে, তাহলে 3 থেকে কত হইলো, 4। এন্ড এখানেও যেহেতু আমি লাইন 3 এক্সিকিউট করেছি তাহলে এখানে ইনস্ট্রাকশন পয়েন্টার কত হবে, 4। এখানেও ইনস্ট্রাকশন পয়েন্টারটা হবে 4। তো এখন আমার কাছে এখন কিন্তু আবার 3টা প্রসেস চলে আসছে, যে 2 3 4। এখন আমি কাকে শিডিউল করবো, ধরে নিই আমি 2 কে শিডিউল করবো।
তো 2 কে শিডিউল করার জন্য যে কাজটা হবে, 2 এর ইনস্ট্রাকশন পয়েন্টার আছে 4 এ। 4 এ হচ্ছে আমার আরেকটা ফর্ক। তো আমি যে কাজ করব, আমি এরকম আরেকটা ক্রিয়েট করবো, এন্ড সেখানেও যেহেতু এখানেও আমি কোনো আপডেট করতেছি না, এর ভ্যালুর কোনো আপডেট নাই, তাহলে এখানেও আমার এর ভ্যালু হবে 0। এন্ড এটার ইনস্ট্রাকশন পয়েন্টারটা যেরকম 5 হয়ে গেছে, এটার ইনস্ট্রাকশন পয়েন্টারটা যেরকম 5 হয়ে গেছে, এখানে যে ইনস্ট্রাকশন পয়েন্টার সেটা আসলে থাকবে 5। এন্ড সেটার আমি আইডি দিব, সেটার আইডি হচ্ছে 5। তো এখন আমার সিস্টেমে আসলে টোটাল 4টা প্রসেস আছে, এই হচ্ছে তাদের প্রত্যেকের আইডি। তো এখন এই প্রসেসের মধ্যেও আমি কোনটাকে শিডিউল করব, ধরে নিই আমি 2 তেই স্টিক থাকবো, আমি 2 ই শিডিউল করব। তো 2 এর নেক্সট ইনস্ট্রাকশন পয়েন্টার হচ্ছে 5। 5 মানে হচ্ছে একটা প্রিন্ট। তাহলে 2 কি করবে, সে হচ্ছে আরেকটা এ প্রিন্ট করবে। আলটিমেটলি কি হলো, আমার দুইটা এ অলরেডি প্রিন্ট হলো। আচ্ছা, সো 2 এইটা প্রিন্ট করার পর তার এক্সিকিউশন শেষ, তার কাজকর্ম সে শেষ করলো। দেন আমরা যদি যাই, দেন আমার কাছে এখন দুইটা প্রসেস আছে, লাইক 3, 4 এন্ড 5। সো আমি যদি 3 তে যাই, 3 এর জন্য দেখি তার ইনস্ট্রাকশন পয়েন্টার আছে 5 এ, এন্ড 5 এ হচ্ছে জাস্ট একটা প্রিন্ট এ। তাহলে সে কি করবে, সেও আর একটা এ প্রিন্ট করবে, এন্ড আমার সিস্টেম থেকে সে বের হয়ে যাবে। তো চলে গেল। এখন আমার সিস্টেমে থাকবে হচ্ছে মাত্র দুইটা প্রসেস, 4 এন্ড 5। সো আমি যদি 4 এ যাই, লাইক আমি যখন 4 এ যাব, আমি যখন 4 এ যাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি কি যে 4 আসলে তার ইনস্ট্রাকশন পয়েন্টার হচ্ছে কত, 4। তো তাহলে 4 নাম্বার লাইনে কি আছে, 4। তো সে যখন ফর্ক এক্সিকিউট করবে তখন তার ইনস্ট্রাকশন পয়েন্টারটা কি হবে, 4 থেকে চেঞ্জ হয়ে 5 হয়ে যাবে। এখানে তার যেটা ছিল সেটার আরেকটা কপি তৈরি হবে। তো সেখানেও এর ভ্যালুটা হবে 0। এন্ড একটা কাজ হবে, আমার ইনস্ট্রাকশন পয়েন্টার সেটাও আসবে কততে, 5 এ। ঠিক আছে, এই হচ্ছে আমার কাজ। সো দেন এখন আমার এখানে এখানে ধরলাম যে তার আইডি হচ্ছে 6। তাহলে আমার এখানে আরেকটা প্রসেস চলে আসছে 6। আমার শিডিউলার সে আসলে এই 4 নাম্বার প্রসেসেই মানে এখনো ঠিকঠাক থাকলো। তাহলে সেই 4 নাম্বার প্রসেসের এই ইনস্ট্রাকশন পয়েন্টার 5 সেটাকে সে এক্সিকিউট করবে। তাহলে দেখেন এখন কি হবে, 5 নাম্বার হচ্ছে একটা প্রিন্ট এ। তাহলে আমার সিস্টেমে আসলে এখন আগে তিনটা ছিল, তারপরে আমি আরেকটা এ প্রিন্ট করলাম। তাহলে টোটাল এখন এ হইলো কয়টা, 4টা। তো সিমিলারলি আমি যদি কাজটা করি, যে এখানে 4টা এ প্রিন্ট হলো, এখন দেন সে 4 নাম্বার যে প্রসেসটা আছে তার এক্সিকিউশন শেষ করলো, তার সব রিসোর্স চলে গেল। এখন আমার সিস্টেমে আছে হচ্ছে আর মাত্র দুইটা প্রসেস, প্রত্যেকেই হচ্ছে জাস্ট আমার এই 5 নাম্বার লাইনটাকে এক্সিকিউট করে। তো আমি জাস্ট শুরুতে আমি 5 কে সময় দিলাম, সেও 5 নাম্বার লাইন এক্সিকিউট করে একটা এ প্রিন্ট করলো। আমি কে সময় দিলাম, সেও 5 নাম্বার লাইন এক্সিকিউট করে একটা এ প্রিন্ট করলো। এই হচ্ছে আমার টোটাল আউট। ঠিক আছে, এইভাবেই হচ্ছে আমার এই ফোরকের সিমুলেশনটা যায়, মানে ফোরকের সিমুলেশনটা কমপ্লিট হয়। তো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত, নাকি আলোচনা হয়ে গেছে? যে ক্লাস করতে চাচ্ছিল তারও ক্লাস করার মোটিভেশন চলে গেছে হোপফুলি। না স্যার, আসি স্যার, সব দেখতেছি। কিছু বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝে থাকলে আরেকবার একটু রেকর্ডিংটা দেখলে আসলে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কি বলতেছিলাম এতক্ষণ। ঠিক আছে স্যার, জি আরেকটা স্যার। জিনিস হচ্ছে, এই জিনিসগুলা একটা আরেকটার সাথে একদম স্ট্রিক্টলি রিলেটেড। ঠিক আছে, তো যদি কেউ আমরা ফার্স্ট ক্লাসটা মিস করছি, তাহলে আমরা সেকেন্ড ক্লাসের পড়াশোনা বুঝবো না। দেন সেকেন্ডে যে রেকর্ডিংটা দেওয়া হয়েছে সেটা যদি মিস করি, থার্ড এটা বুঝবো না। যেমন আজকে মোটামুটি বেসিক থেকে পড়াশোনা করছি, যে ফর্কের এই জিনিসগুলো যদি না বুঝি তাহলে নেক্সট কিবারে ক্লাস আছে আমাদের? আমাদের নেক্সট ক্লাস আছে হচ্ছে 18 তারিখ, বুধবার। তো বুধবারে আমি যে ক্লাস নিব সেটা আসলে কিছুই বুঝবেন না। ঠিক আছে, সো রিকোয়েস্ট থাকবে, এই লিস্ট, এই যে আমি মাত্র আজকে মাত্র 3টা স্লাইড করছি, ঠিক আছে, ধরেন এই 3টা স্লাইড, এই 4টা, এইগুলো আসলে এখন পারা উচিত। লাইক আমি আজকে শুরু করছি 26, 27, 28, 29, 30, এই 4টা স্লাইড হোপফুলি এই 4টা স্লাইড আপনারা সলভ করতে পারবেন। এন্ড এই 4টা স্লাইড যদি সলভ শেষ না করেন, তাহলে আমরা নেক্সট 18 তারিখে যে ক্লাস সেটা আসলে আমরা কিছুই বুঝবো না। ঠিক আছে, তো আমার রিকোয়েস্ট থাকবে
যে এই 4টা স্লাইড লিস্ট সলভ করবে। ঠিক আছে? তো পরীক্ষায় আসলে এত সোজা সোজা আসবে না, পরীক্ষায় আসলে খুবই পেঁচানো আসবে, বাট কনসেপ্ট গুলো সেম, একই কনসেপ্ট বাট একটু পেঁচানো। সো যদি এটা একটু পড়াশোনা করে আসেন তাহলে আমরা নেক্সট দিন আমরা ক্লাসে আসলে ডিসকাস করতে পারবো যে এই বিষয়গুলো নিয়ে, যে ফোরকের আসলে আরো কি কি ভেরিয়েশন পসিবল বা আরো কি কম্পোল পসিবল সেটা নিয়ে আমরা ডিসকাস করতে পারবো। তো আজকের লেকচার হচ্ছে আমার এই পর্যন্ত। বুঝছেন আছে? স্যার, আপনার ক্লাস রেকর্ডিং গুলো স্যার কোথায় দিয়েছিলেন? আমি ক্লাসরুমে না গুগল ক্লাসরুমে দেখলাম, আসলে মানে পাই নাই। তাহলে আমি হচ্ছে এখানে আপলোড করে দিয়েছি, আমি ক্লাসরুমে, লাইক এখানে হচ্ছে আমার একটা মেটেরিয়াল আমি শেয়ার করছি, যে এখানে একটা শিট শেয়ার করা আছে। হ্যাঁ এখানে স্যার, হচ্ছে যে বুঝেছি। আমি যে যে কাজ করব, আমি ক্লাসে যা যা পড়বো, যা এই যে কদিন যা পড়বো, মানে মোটামুটি সবগুলো হচ্ছে আমি এইভাবে একটা সেটিং করে আমি জাস্ট রাখবো। তাহলে জাস্ট পরীক্ষার আগের দিনের জন্য সুবিধা, ইভেন আমার নিজের জন্য সুবিধা, যে আমি কোন দিন কি পড়াচ্ছি মানে সেটা ট্র্যাক থাকলো সেই জন্য আর কি। ঠিক আছে? তো এখানে হচ্ছে ওকে স্যার। মানে এটা রেকর্ডিংটা দেওয়া এই জায়গায়, যে কন্টেক্সট সুইচ ফর কে রাখ পর্যন্ত। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আমরা আসলে নেক্সট ক্লাসেও আমরা এই ফর্ক নিয়ে পড়াশোনা করব, এন্ড হোপফুলি আমাদের ফর্ক শেষ হয়ে যাবে। তারপরে আমরা বাকি যেটা থাকবে আমরা নেক্সট, আমাদের পরের ক্লাস হচ্ছে আগামী সোমবার। আগামী সোমবার হচ্ছে ইনশাল্লাহ আমরা কুইজ দিব। ঠিক আছে? স্যার, সোমবারের মানে পরের মানে বুধবারে নেওয়া পসিবল স্যার কোনোভাবে? না, বুধবারে নেওয়া পসিবল না, কারণ কুইজ তো অনেকগুলো নেওয়া লাগবে, তো লিস্ট মিটার আগে 2টা কুইজ নিতেই হবে। তো আসলে সোমবারেই কুইজ নেওয়াটা ফিজিবল, কারণ লিস্ট একই সময় আছে আরো। তো আসলে না পারার তো কথা না। এই 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 মানে এই কোর্সটা আসলে দেখা যায় কি যে লাস্টের দিকে আমরা টাইম পাই না শেষ করার জন্য। তো আমাকে ফার্স্ট আগাইতে হবে, আপনাদেরকে একটু মানে